স্বামী থাকার পরেও আমি অন্য পুরুষের সাথে যেভাবে কাজ করি কারণ অন্য পুরুষ সাথে কাজ করার মজাই আলাদা। তো বন্ধুরা, যদি গল্পটি সম্পূর্ণ শোনেন আপনাদের মেশিন দিয়ে পানি চলে আসবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন, তাই হাতের কাজ করার আগে হাতের কাছে টিস্যু রাখবেন। আমি চুল খোলা রেখে বাস স্টপের দিকে হেঁটে চললাম। সকালের সময় ছিল, ভিড় তার চরমে পৌঁছেছিল। বাস এল এবং আমি উঠে গেলাম। আমি ইচ্ছে করে মাঝখানে দাঁড়ালাম, সেখানে যেখানে মানুষ একে অপরের সাথে সবচেয়ে বেশি ধাক্কা খায়। আমার চারপাশে মানুষ ছিল, কেউ অফিসে যাচ্ছিল, কেউ বাজারে। বাস চলতে শুরু করল এবং ভিড়ে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। ঠিক তখনই একটি ছেলে আমার পাশে দাঁড়াল। সে সম্ভবত কলেজের ছাত্র ছিল, লম্বা, পাতলা এবং তার শার্ট থেকে হালকা পারফিউমের গন্ধ আসছিল। বাসটি একটি তীব্র বাঁক নীল এবং সে আমার পিছনে আটকে গেল এবং সে ধীরে ধীরে বলল, হ্যালো বন্ধুরা, আমার নাম রেশমা। বয়স ঠিকঠাক বলবো না, কিন্তু এতটুকু বলতে পারি যে আমি এখন সেই মোডে আছি যেখানে যৌবন তার পূর্ণ রঙে থাকে। লোকেরা আমার সম্পর্কে কী ভাবে তা আমি জানি না, তবে হ্যাঁ, যখন আমি বাজারে শাড়ি পরে বের হই তখন অনেক চোখ আমার দিকে আটকে যায়। আমার চোখ বড়, কালো এবং তাদের মধ্যে একটি চমক আছে যা সম্ভবত মানুষকে আমার দিকে আকর্ষণ করে। আমার রং একদম ফর্সা, এমন যে যখন আমি লাল বা সবুজ শাড়ি পরি তখন আমার শরীর তাতে আরও বেশি ফুটে ওঠে। আমার শরীর সম্পর্কে একটু বলতে হয়, আমার কোমর পাতলা কিন্তু নিতম্ব চওড়া এবং ভরা। আমার বুক এমন যে শাড়ির পল্লু তা ঢাকতে একটু ব্যর্থ হয়। আমার চুল লম্বা, ঘন এবং কালো, আমি তা খোলা রাখি। আমার ঠোঁট গোলাপি, এবং যখন আমি হালকা হাসি দিই তখন সঞ্জয়, আমার স্বামী, বলে, রেশমা, তোমার এই অদা যে কাউকে দিওয়ানা করে দিতে পারে। আমার বিয়ের 7 বছর হয়ে গেছে। সঞ্জয় একজন ভালো মানুষ, তার চাকরি ভালো, বাড়িতে কোনো অভাব নেই এবং সে আমাকে এত ভালোবাসে যে কখনো কখনো মনে হয় এর বেশি আর কি চাই। রাতগুলোও ঠিক তেমনি হয় যেমন একজন নারী তার স্বামী থেকে চায়, গরম, ভালোবাসায় ভরা এবং সম্পূর্ণ। কিন্তু একদিন যখন আমি আমার মায়ের বাড়ি থেকে ফিরছিলাম, মায়ের অসুস্থতার কারণে আমি 2 দিন সেখানে থাকলাম। সঞ্জয় বলেছিল, রেশমা, তাড়াতাড়ি আসো, বাড়ি খালি লাগে তোমার ছাড়া। আমি হেসে বললাম, এ তো 2 দিনের ব্যাপার। কিন্তু সেদিন যখন আমি ফিরে আসছিলাম তখন এমন কিছু ঘটল যা আমার মাথায় গেঁথে গেল। আমি বাস ধরলাম, দুপুরের সময় ছিল এবং বাসে এত ভিড় যে পা রাখার জায়গা ছিল না। আমি একটি হালকা নীল রঙের শাড়ি পরেছিলাম যা আমার শরীরে লেপ্টে থাকত না কিন্তু হাওয়ায় হালকা হালকা উড়ত। আমি একটি সিটের পাশে দাঁড়িয়েছিলাম, এক হাতে লোহার রড ধরে, অন্য হাতে শাড়ির পল্লু সামলাচ্ছিলাম। বাস চলছিল এবং ভিড়ে মানুষ একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল। ঠিক তখন বাস একটি ঝাঁকুনি দিল। আমার পিছনে কেউ দাঁড়িয়েছিল, সম্ভবত একজন পুরুষ, তার শ্বাস থেকে বোঝা যাচ্ছিল। তার কাঁধ আমার পিঠে ধাক্কা দিল এবং তার শ্বাস আমার কানের কাছে অনুভূত হল। সেই মুহূর্ত কয়েক সেকেন্ডের ছিল, কিন্তু আমার জন্য যেন সময় স্থির হয়ে গিয়েছিল। তার উষ্ণতা আমার পিঠ দিয়ে আমার সমস্ত শরীরে ছড়িয়ে পড়ল, আমার হাত ঠান্ডা হয়ে গেল এবং শ্বাস যেন থেমে গেল। আমি ফিরে তাকাইনি, সম্ভবত ভয় ছিল, সম্ভবত লজ্জা। কিন্তু সেই অনুভূতি আমার ভিতরে কোথাও গভীরে নেমে গেল। বাস আবার চলতে শুরু করল এবং সেই ব্যক্তি আমার পিছনে দাঁড়িয়ে রইল। তার উপস্থিতি আমি অনুভব করছিলাম, যদিও সে আবার আমাকে স্পর্শ করেনি। আমি নিজেকে বললাম, রেশমা, এ কি হচ্ছে? কিন্তু আমার হৃদয় অন্য কথা বলছিল। তার শ্বাসের উষ্ণতা, তার কাঁধের হালকা চাপ, এইসব আমার মাথায় বারবার ঘুরছিল। যখন আমার স্কপেল, আমি নেমে গেলাম। বাসের জানালা থেকে আমি তার দিকে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু ভিড়ে সে কোথায় হারিয়ে গিয়েছিল। আমি বাড়ির দিকে হেঁটে চললাম, কিন্তু আমার মন সেই মুহূর্তে আটকে গিয়েছিল। যখন আমি বাড়ি পৌঁছলাম, সঞ্জয় দরজা খুল, সে আমাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করল, যাত্রা কেমন ছিল? আমি হালকা হেসে বললাম, ঠিক ছিল। তার বাহুতে সেই উষ্ণতা ছিল, সেই ভালোবাসা যা সবসময় আমাকে শান্তি দেয়া। আমরা একসাথে খাবার খেলাম, সঞ্জয় মায়ের স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞাসা করল, আমি উত্তর দিলাম, কিন্তু আমার মাথা কোথাও অন্যত্র ছিল। রাতে আমরা আমাদের ঘরে গেলাম, সঞ্জয় আমার কাছাকাছি এল, কিন্তু সেই রাতে আমার মন কোথাও অন্যত্র ছিল। আমি সেই অচেনা ব্যক্তির স্পর্শকে মনে করছিলাম, সেই হালকা ধাক্কা, সেই অচেনা উষ্ণতা। কেন এটি আমার এত ভাল লেগেছিল? সঞ্জয়ের ভালোবাসা তো সম্পূর্ণ ছিল, তবুও সেই ভিড়ের মুহূর্তটি আমার মাথা থেকে বের হচ্ছিল না। সঞ্জয় ঘুমিয়ে পড়ল, কিন্তু আমি জেগে রইলাম। আমি চোখ বন্ধ করে সেই মুহূর্তটি আবার অনুভব করার চেষ্টা করলাম। আমার শ্বাস দ্রুত হয়ে গেল, আমার হাত ধীরে ধীরে আমার শরীরে ঘুরতে লাগল। আমি নিজেকে স্পর্শ করলাম এবং সেই অনুভূতি। শুধু এতটুকু বলব যে সেই রাতে ঘুম দেরিতে এসেছিল।
পরের দিন সকালে আমি উঠলাম, সঞ্জু অফিসে চলে গিয়েছিল। আমি গোসল করলাম, একটি সুন্দর গোলাপি শাড়ি পরলাম, এবার হালকা গোলাপি যা আমার রঙে খুব মানিয়েছিল। আমি আয়নায় নিজেকে দেখলাম, আবার বাস স্টপে গেলাম। এবার ইচ্ছে করে সকালের সময় বেছে নিলাম অফিসে যাওয়ার ভিড়। বাস এল এবং আমি উঠে গেলাম, ভিড়ে ধাক্কাধাক্কি হচ্ছিল। আমি ইচ্ছে করে মাঝখানে দাঁড়িয়ে গেলাম যেখানে মানুষ সবচেয়ে বেশি ধাক্কা খায়। তখনই একটি হাত আমার কোমরের কাছে স্পর্শ করল। সেটা সম্ভবত ভুলে হয়েছিল, হয়তো কেউ ব্যাগ সামলাচ্ছিল। কিন্তু আমার জন্য সেটা যেন বিদ্যুতের ঝটকা ছিল। আমার ঠোঁট শুকিয়ে গেল এবং শ্বাস দ্রুত হয়ে উঠল। আমি চোখ বন্ধ করে সেই মুহূর্তটা অনুভব করলাম। সেই হাত সরে গেল, কিন্তু তার স্পর্শ আমার শরীরে থেকে গেল। যখন আমি বাড়ি ফিরলাম, আমার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। সঞ্জয়, আমার স্বামী, আমাকে সব দিক দিয়ে খুশি রাখত। তবুও জানি না কেন সেই অচেনা উত্তাপ আমাকে বারবার টানছিল। সেই দিনের পর আমি নিজেকে বোঝানোর অনেক চেষ্টা করলাম। আমি ভেবেছিলাম, রেশমা, এসব কি হচ্ছে? তোমার বাড়ি, তোমার স্বামী, সব কিছুই তো পেয়েছ। তাহলে এই অস্থিরতা কেন? কিন্তু আমার মন আমার কথা মানছিল না। সেই অনুভূতি, সেই হালকা চাপ, সেই অচেনা শ্বাস প্রতি রাতেই আমার মনে পড়ত। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম, আমি সেই অনুভূতি আবার অনুভব করব। কয়েকদিন আমি নিজেকে বাড়ির কাজে ব্যস্ত রাখার চেষ্টা করলাম। সকালে উঠে সঞ্জয়ের জন্য নাস্তা বানাতাম, বাড়ি সামলাতাম। কিন্তু যখনই আমি একা থাকতাম, আমার মস্তিষ্ক সেই বাসের দিকে ছুটে যেত। একদিন আমি সাহস জোগাড় করলাম। আমি একটি হালকা শাড়ি পরলাম, এবার সাদা, যাতে সোনালি কিনারা ছিল। সেই শাড়ি আমার শরীরে এমনভাবে লাগছিল যে আমার কোমর এবং নিতম্বের গঠন হালকা করে ফুটে উঠছিল। আমি চুল খুলে রেখে বাস স্টপের দিকে হেঁটে গেলাম। সকালের সময় ছিল, ভিড় ছিল চরমে। বাস এল এবং আমি উঠে গেলাম। আমি ইচ্ছে করে মাঝখানে দাঁড়ালাম, যেখানে মানুষ একে অপরের সাথে সবচেয়ে বেশি ধাক্কা খায়। আমার চারপাশে মানুষ ছিল, কেউ অফিসে যাচ্ছিল, কেউ বাজারে। বাস চলতে শুরু করল এবং ভিড়ে ধাক্কাধাক্কি শুরু হল। তখনই একটি ছেলে আমার পাশে দাঁড়াল। সে সম্ভবত কলেজের ছাত্র ছিল, লম্বা, পাতলা এবং তার শার্ট থেকে হালকা পারফিউমের গন্ধ আসছিল। বাস একটি তীব্র বাঁক নিল এবং সে আমার পিছনে এসে ধাক্কা খেল। তার বুক আমার পিঠে স্পর্শ করল, তার শ্বাস আমার কানের কাছে ছিল এবং তার উত্তাপ আমার শরীরে প্রবেশ করল। আমার হাতে শিহরণ ছুটে গেল। আমি ফিরে তাকালাম না, কিন্তু আমার চোখ বন্ধ হয়ে গেল। সেই মুহূর্ত কয়েক সেকেন্ডের ছিল, কিন্তু আমার জন্য যেন এক অনন্তকাল। সে নিজেকে সামলে নিল এবং একটু পিছে সরে গেল, কিন্তু তার উপস্থিতি আমার কাছে থেকে গেল। আমি ভেবেছিলাম, এ কি জাদু? আমার ঠোঁট শুকিয়ে গিয়েছিল এবং আমার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। বাস যখন থামল, আমি নেমে গেলাম। আমি সেই ছেলেটির দিকে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু সে ভিড়ে হারিয়ে গিয়েছিল। আমি বাড়ির দিকে হাঁটতে লাগলাম, কিন্তু আমার মন সেই মুহূর্তে আটকে গিয়েছিল। সেই দিন বাড়ি পৌঁছে আমি আয়নায় নিজেকে দেখলাম। আমার গাল লাল হয়ে উঠছিল এবং আমার চোখে একটি চমক ছিল যা আগে ছিল না। সঞ্জয় যখন অফিস থেকে ফিরল, সে আমাকে জড়িয়ে ধরল। সে বলল, রেশমা, আজ তুমি কিছুটা আলাদা লাগছ। ও আমি হেসে কথা এড়িয়ে গেলাম। রাতে আমরা আমাদের ঘরে গেলাম। সঞ্জয় আমার কাছাকাছি এল, তার উত্তাপ আমার জন্য সেই মুহূর্তটিকে সবসময় বিশেষ করে তুলত। তার ভালোবাসা, তার উত্তাপ। কিন্তু সেই রাতে আমার মন কোথাও অন্যত্র ছিল। আমি সেই ছেলেটির স্পর্শ মনে করছিলাম, তার পারফিউমের গন্ধ, তার হালকা চাপ। সঞ্জয় আমার কাছাকাছি ছিল, কিন্তু আমার মন সেই অচেনা ছেলেটির কাছে ছিল। সঞ্জয় ঘুমিয়ে পড়ল, কিন্তু আমি জেগে রইলাম। আমি বিছানে পাশ ফিরতে লাগলাম, আমার শ্বাস দ্রুত হচ্ছিল। আমি সেই মুহূর্তটিকে আবার অনুভব করার চেষ্টা করলাম, তার উত্তাপ, তার শ্বাস। শুধু এতটুকু বলবো, সেই রাতে ঘুম আমার থেকে দূরে ছিল। এরপর এটা আমার অভ্যাসে পরিণত হল। আমি প্রতিদিন বাসে যেতে শুরু করলাম, কখনো সকালে, কখনো সন্ধ্যায়। কিন্তু সবসময় ভিড়ের বাসে। আমার সেই অচেনা মানুষ, তাদের শ্বাস, তাদের কাঁধের চাপ, সবই ভালো লাগতে শুরু করল। আমি শাড়ি বেছে নেওয়ার দিকেও মনোযোগ দিতে শুরু করলাম, হালকা পাতলা শাড়ি যা আমার শরীরকে বাতাসের মতো স্পর্শ করত। আমি চেয়েছিলাম সেই স্পর্শ আরও গভীরভাবে অনুভব করতে। তারপর একদিন আমি ট্রেন ধরার সিদ্ধান্ত নিলাম। আমি ইচ্ছে করে জেনারেল কামরায় উঠলাম। সেখানে ভিড় ছিল, মানুষ একে অপরের সাথে লেপ্টে ছিল। আমি একটি হালকা হলুদ শাড়ি পরেছিলাম যা আমার রঙে খুব মানাচ্ছিল।
আমার পাশে একটি মধ্যবয়সী মানুষ দাঁড়িয়েছিল, তার শার্ট পুরনো ছিল এবং তার শ্বাসে তামাকের হালকা গন্ধ ছিল। ট্রেন একটি ঝাঁকুনি দিল এবং তার হাত আমার এক নিতম্বের কাছে স্পর্শ করল। সে সরে গেল না, সম্ভবত সেও ভালো লাগছিল। আমার রাগ হওয়া উচিত ছিল, আমাকে তাকে ধাক্কা দেওয়া উচিত ছিল। কিন্তু জানি না কেন আমি চুপ থাকলাম। আমার শরীর সেই স্পর্শকে গ্রহণ করল। আমি চোখ নিচু করলাম, আমার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। সেই হাত কিছুক্ষণ সেখানে থাকল এবং তারপর ভিড়ে কোথাও হারিয়ে গেল। যখন আমি স্টেশনে নেমে এলাম, আমার হাত পা কাঁপছিল। আমি বাড়ির দিকে হাঁটতে লাগলাম, কিন্তু আমার মন সেই স্পর্শে আটকে গিয়েছিল। সেই রাতে বাড়ি পৌঁছে সংজয় জিজ্ঞেস করল, রেশমা, তুমি ঠিক তো? চেহারা এত পাণ্ডুর কেন? আমি বললাম, হ্যাঁ, শুধু ক্লান্ত হয়ে পড়েছি। খাবার পর আমি আমার ঘরে চলে গেলাম। সংজয় জিজ্ঞেস করল, আজ আমার সাথে ঘুমোচ্ছ না কেন? আমি মাথা ব্যথার অজুহাত দিলাম। আমি আমার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। অন্ধকারে বিছানায় শুয়ে পড়লাম। শুধু এতটুকু বলবো, সেই রাতে ঘুম আসতে দেরি হয়েছিল। পরের কয়েকদিন আমি একইভাবে ভিড়ে যেতে থাকলাম, কখনো বাসে, কখনো ট্রেনে। প্রতিবার একটি নতুন অনুভূতি, একটি নতুন স্পর্শ। এখন আমার আর ভয় হচ্ছিল না। আমি চাইতাম কেউ আমাকে স্পর্শ করুক, অনিচ্ছাকৃতভাবে বা ইচ্ছাকৃতভাবে। সেই উষ্ণতা, সেই চাপ আমার ভাল লাগতে শুরু করেছিল। কিন্তু সংজয় কিছুটা বুঝতে শুরু করেছিল। এক সন্ধ্যায় সে অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এল। আমি তখন বাড়িতে ছিলাম না, ভিডের বাসে ছিলাম। যখন ফিরলাম সে বলল, রেশমা, তুমি আজকাল খুব বাইরে থাকছ, কি ব্যাপার? আগে তো তুমি বাড়ি থেকে কমই বের হতে। কি? তার কণ্ঠে সন্দেহ ছিল, কিন্তু সে রাগে ছিল না। আমি ঘাবড়ে গেলাম, কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর বললাম, এমনি ইচ্ছা করে, একটু ঘুরে বেড়াতে ভালো লাগে। সে আমার চোখের দিকে তাকাল এবং রাতে একা ঘুমানো নিয়ে বলল, আমি কি তোমাকে বিরক্ত করছি? তার প্রশ্ন আমার হৃদয়ে বিঁধে গেল। আমি বললাম, না সংজয়, তা নয়, শুধু ঘুম আসে না। সে চুপ রইল, কিন্তু তার চোখে এমন কিছু ছিল যা আমাকে ভয় পাইয়ে দিল। সেই রাতে আমি আবার আমার ঘরে গেলাম। সংজয় কিছু বলল না, কিন্তু আমার মনে হচ্ছিল সে এখন নজর রাখবে। আমি ভাবলাম, রেশমা, তোমার থামা উচিত। কিন্তু আমার মন প্রস্তুত ছিল না। সেই নেশা আমার ভেতর এত গভীরে প্রবেশ করেছিল যে আমি তা ছাড়তে পারছিলাম না। পরের দিন আমি আবার বেরিয়ে পড়লাম। এবার আমি একটি লাল শাড়ি পরেছিলাম, পাতলা ও চকচকে। আমি বাসে উঠলাম, ভিড়ে একটি যুবক আমার পাশে দাঁড়িয়েছিল। তার শার্টের হাতা আমার হাতাকে স্পর্শ করছিল। বাস থামল এবং তার হাত আমার কোমরে হালকা করে লেগে গেল। সে ক্ষমা চাইতে লাগল, কিন্তু আমি তাকে থামিয়ে দিলাম। কোনো সমস্যা নেই, আমি হালকাভাবে বললাম। আমার ঠোঁটে একটি হাসি ছিল এবং আমার হৃদয়ে একটি ঝড়। যখন বাড়ি ফিরলাম, সংজয় আগে থেকেই বাড়িতে ছিল। সে বলল, রেশমা, তোমার মুখ আজ আবার লাল কেন? তুমি ঠিক আছ তো? আমি হেসে বললাম, হ্যাঁ, শুধু গরম ছিল বাইরে। কিন্তু আমার মনে হচ্ছিল সে আমার কথায় বিশ্বাস করছে না। সংজয়ের সন্দেহ এখন স্পষ্ট হয়ে উঠছিল। সে আমাকে প্রশ্ন করত, আমার চোখে উত্তর খুঁজত, কিন্তু আমি প্রতিবার অজুহাত দিয়ে কথা এড়িয়ে যেতাম। আমার মনে হচ্ছিল সে শীঘ্রই সত্যি জানতে পারবে। কিন্তু তার আগেই আরও কিছু ঘটল, এমন কিছু যা আমার জীবনকে চিরতরে বদলে দিল। একদিন আমি আবার বেরিয়ে পড়লাম। সেই দিন আমি একটি গাঢ় নীল রঙের শাড়ি পরেছিলাম, পাতলা ও মসৃণ, যা আমার দেহে ঢেউ খেলছিল। আমার চুল খোলা ছিল এবং আমি হালকা মেকআপ করেছিলাম, কাজল ও হালকা লিপস্টিক। আমি আয়নায় নিজেকে দেখে হেসেছিলাম। আমার ভেতর একটি অদ্ভুত অস্থিরতা ছিল, যেন কিছু বড় ঘটতে চলেছে। আমি সেই দিন ট্রেন ধরলাম, ইচ্ছাকৃতভাবে জেনারেল কামরায় উঠলাম। ভিড় ছিল, লোকেরা একে অপরের সাথে লেপ্টে ছিল। আমি মাঝখানে দাঁড়িয়ে গেলাম। আমার চারপাশে লোক ছিল, কিছু শ্রমিক, কিছু অফিসযাত্রী। ট্রেন চলতে শুরু করল এবং ধাক্কাধাক্কি শুরু হল। তখনই আমার পাশে একটি লোক দাঁড়াল। সে সম্ভবত ৩-০-৩-২ বছরের ছিল, মজবুত গড়নের, সাদা শার্ট পরা। ট্রেন ঝাঁকি দিল এবং তার হাত আমার কাঁধে এসে লাগল। আমি তার দিকে তাকালাম, তার চোখে একটি চমক ছিল। সম্ভবত সে বুঝে গিয়েছিল যে আমি তাকে থামাব না। ট্রেন আবার থামল। সেই চাপ, সেই খালি উষ্ণতা আমার জন্য সেই মুহূর্তটি যেন জাদু ছিল। আমি চোখ বন্ধ করলাম এবং সেই অনুভূতিকে উপভোগ করলাম। কিন্তু সেই মুহূর্ত বেশি দিন স্থায়ী হল না। ট্রেন যখন পরের স্টেশনে থামল, কেউ আমার কাঁধে টোকা দিল। আমি চোখ খুললাম, আমার সামনে একটি সাদা ইউনিফর্ম পরা লোক দাঁড়িয়েছিল।
সে বলল, ম্যাডাম, আমার সাথে নেমে আসুন। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি বুঝে গেলাম কিছু ভুল হয়ে গেছে। আমি ট্রেন থেকে নেমে গেলাম। সেই লোক আমাকে একটি কোণে নিয়ে গেল এবং তার ব্যাজ দেখাল। সে পুলিশ ছিল। সে বলল, ম্যাডাম, আপনি প্রতিদিন এখানে সেখানে বিডে কেন ঘুরছেন? আমাদের কিছু অভিযোগ এসেছে। লোকেরা বলছে আপনি ইচ্ছাকৃতভাবে এমন জায়গায় যাচ্ছেন। আমার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। আমি বললাম, না, এমন কিছু নয়, আমি শুধু ভ্রমণ করছিলাম। কিন্তু আমার কণ্ঠ কাঁপছিল। সে আমার দিকে গভীরভাবে তাকাল এবং বলল, আপনার উপর নজর রাখা হচ্ছে। অনেক লোক আপনার আচরণে বিরক্ত। এসব কি হচ্ছে? আমি চুপ রইলাম, আমার কোনো উত্তর ছিল না। সে আমাকে থানায় যেতে বলল। পথে আমার মাথায় ঝড় বয়ে যাচ্ছিল। রেশমা, তুমি কোথায় চলে গেছ? একজন মহিলা পুলিশ অফিসার আমাকে জিজ্ঞাসাবাদ করল। আমি প্রথমে অজুহাত দিলাম, কিন্তু সে বুদ্ধিমতী ছিল। সে বলল, আমরা সব জানি। আপনার আচরণ ভুল, এটি অপরাধ, প্রকাশ্য স্থানে অশালীন আচরণ। কি আমার চোখে জল চলে এল। আমি বললাম, আমি কাউকে ক্ষতি করিনি। কিন্তু সে বলল, আপনার আচরণ অন্যদের বিরক্ত করে, এটি ভুল। তারপর পুলিশ সংজয়কে ফোন করল। যখন সে থানায় এল, তার চোখে রাগ ও ব্যথা ছিল। সে আমাকে বলল, রেশমা, এসব কি? আমি তোমার কি কমতি রেখেছিলাম? আমি চুপ ছিলাম, আমার কাছে কোনো উত্তর ছিল না। সে বলল, তুমি আমাকে ঠকিয়েছ, আমি তোমার সঙ্গে থাকতে পারি না। সেই দিন সংজয় আমাকে ছেড়ে চলে গেল। পুলিশ আমাকে কোর্টে হাজির করল। জজ আমার কথা শুনলেন, কিন্তু সব প্রমাণ আমার বিরুদ্ধে ছিল। আমাকে শাস্তি শোনানো হল 6 মাসের জেল। জেলে আমার জীবন বদলে গেল। সেখানে ছিল একাকিত্ব, ঠান্ডা দেয়াল এবং সেই নিস্তব্ধতা যা আমাকে প্রতিটি মুহূর্তে আমার ভুল মনে করিয়ে দিত। প্রথম রাতে আমি কেঁদেছিলাম, ভেবেছিলাম, রেশমা, তুমি কি করেছ? একটা নেশার পিছনে নিজের জীবন ধ্বংস করে দিয়েছ। জেলে আমাকে কঠোর পরিশ্রম করতে হতো। সারাদিন কাজ আর রাতে একা বিছানায় শুয়ে ভাবনা। আমি সংজয়কে মনে করতাম, তার বাহুর উষ্ণতা, তার ভালোবাসা, সবকিছু যা আমার ছিল আর আমি হারিয়ে ফেলেছি। আমি সেই অচেনা স্পর্শগুলোকেও মনে করতাম, কিন্তু এখন সেগুলো আমার ভালো লাগত না। সেটা একটা ভুল ছিল, একটা নেশা যা আমাকে এখানে নিয়ে এসেছে। যখন আমার শাস্তি শেষ হল, আমি বেরিয়ে এলাম। আমার কাছে এখন কিছুই নেই, না ঘর, না সংজয়, না সেই পুরনো রেশমা। আমি একা। আজ আমি এই গল্প বলছি যাতে তোমরা বুঝতে পার, প্রতিটি নেশা খারাপ নয়, কিন্তু যা তোমাকে তোমার সীমা ছাড়িয়ে নিয়ে যায়, তা বিপজ্জনক। আমি একটা অচেনা অনুভূতির পিছনে সবকিছু হারিয়েছি। এটা কোনো অপরাধ ছিল না যে আমি কাউকে আঘাত করেছি, কিন্তু এটা অপরাধ ছিল যে আমি নিজেকে, আমার সম্পর্কগুলো এবং আমার জীবন ধ্বংস করে দিয়েছি। তুমি যদি আমার জায়গায় হতে, কি করতে? হয়তো থেমে যেতে। আমি থামিনি, আর আজ তার ফল ভুগছি। আমার শিক্ষা এটাই, তোমার মনকে নিয়ন্ত্রণে রাখো। একটা ভুল পদক্ষেপ তোমাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখান থেকে ফেরা কঠিন। আমি এখন একটা নতুন শুরু করতে চাই, কিন্তু এই দাগ আমার সঙ্গে সবসময় থাকবে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই, অপরাধ যত ছোটই হোক না কেন, তা অপরাধী থাকে এবং তার শাস্তিও মিলবেই। রেশমা ভেবেছিল সে কাউকে আঘাত করেনি, কিন্তু যা সে করছিল তা একটা অপরাধ ছিল। রেশমা অনেকবার ভেবেও ছিল যে এসব ভুল, কিন্তু সে তা উপেক্ষা করেছিল এবং নিজের জীবন ধ্বংস করে দিয়েছিল। তো বন্ধুরা, এই শিক্ষামূলক গল্পটি তোমাদের কেমন লাগলো? কমেন্ট করে জানাও। আর এমন গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।